শুরু হলো রক্তিম জুলাই, চাকরি প্রত্যাশীদের আন্দোলন বাক বদলে রূপ নেয় গণ অভ্যুত্থানে। হাজারো প্রাণের বিনিময়ে বিলুপ্ত হয়ে 15 বছরের স্বৈরশাসনের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক প্রক্টর সহ 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুর দিকে টেলিফোনে আলাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানালেন প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় চীন, সফর পরিবর্তী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গেই রয়েছি আমি অরণ্য বিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। শুরু হলো গণ অভ্যুত্থানের মাস জুলাই। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে এসেছে আরেক জুলাই। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দানা বাঁধে গত বছরের এই জুলাইয়ে। সারা বাংলাদেশ দাবানলের মতো ছড়িয়ে পড়া কোটা সংস্কারের আন্দোলনটি বলতে গেলে 1 দশকের বেশি সময় ধরে চলে আসছিল। তবে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই আন্দোলন গতি পায়। এ বিষয়ে হাইকোর্টে একটি মামলা ঘিরে 2024 সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন নতুন মাত্রা পায়। জুলাইয়ের তা ছড়িয়ে পড়তে শুরু করে দেশের অন্যান্য স্থানে। মাঝ জুলাইয়ের এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মন্তব্য আন্দোলনকে আরও উস্কে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে টেনে নিয়ে যায় বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। ছাত্রদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলির মুখে এই আন্দোলনে যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, শ্রমিক, এমনকি চাকুরিজীবীরাও। আন্দোলন রূপ নেয় এক দফায় শেখ হাসিনা সরকারের পদত্যাগ। সংঘাত আর রক্তপাতের মধ্যে জুলাই পেরিয়ে আন্দোলন প্রবেশ করে আগস্টে। তবে আন্দোলনকারীরা বলে ওঠেন তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। তারা গুনতে থাকেন 31 জুলাই, 32 জুলাই। হাজারখানেক ছাত্র জনতার প্রাণ ঝরে যায়, আহত হন আরও কয়েক হাজার মানুষ। অবশেষে জুলাই মাস শেষ হয় 36 দিনে। 15 বছর ধরে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনা 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। শুরু হয় এক নতুন বাংলাদেশের যাত্রা। সামান্য কোনো শব্দ বা ভয়ের গল্প শুনলেই যে ভয়ে কেঁপে উঠত, সে ছেলেটি পুলিশের বন্দুকের সামনে নির্ভয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন বিলিয়ে দিয়েছে। ভীতু ছেলেটি দেশের গণতন্ত্রের জন্য জীবন দিবে এমন কখনো কল্পনাও ছিল না তার মায়ের। ছেলের ছবি আঁকড়ে 24-এর অভ্যুত্থানের সেই দিনের কথা মনে করে আজও কেঁদে ওঠেন শহীদ আবদুল্লার মা। যশোর থেকে সেলিম আহমেদের তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মানুষের উপরে গুলি করতেছে, এখনো সাধারণ মানুষের উপর অত্যাচার করতেছে বংশাল থানা পুলিশ, এর ভিতরে ছাত্রলীগের কর্মীরা আছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ। বড় বোনের বাসায় থেকেই করতেন পড়াশোনা। আবদুল্লাহর স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে অভাবের সংসারে হাল ধরবেন। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সন্ধ্যায় জনতাকে লক্ষ্য করে রাজধানীর তাঁতীবাজার মোড়ে গুলি চালায় পুলিশ। ঘাতকের সেই গুলি কেড়ে নেয় আবদুল্লাহর প্রাণ। ছোটবেলা থেকেই আবদুল্লাহ ছিল একটু ভীতু প্রকৃতির, কিন্তু সেই ভয় জয় করে দেশ মাতৃকাকে স্বৈরাচার মুক্ত করতে ছেলে একদিন অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবে, এটা কল্পনাতেও ছিল না মায়ের। ছেলের সঙ্গে শেষ কথোপকথনের কথা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাবাও। কুরবানিদের 3 দিন পরে ও যখন চলে যায়, তখনও আমার বলে যাচ্ছে, যাবো আমার আর 1টা বছর সময় দেন, আমি অনার্স কমপ্লিট করার পরে ইনশাল্লাহ একটা চাকরি বাকরির ভিতরে যদি আমি ঢুকতে পারি, আপনার আর কষ্ট হবে না, আমার আর টাকা পয়সাও দেওয়া লাগবে না। আর মাস্টার্স কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনার কোনো চায়না পয়সা আমার পিছনে আর ব্যয় করা লাগবে না। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার বছর পূর্ণ হতে চলেছে, অথচ
যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ, তাদের জন্য সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্টি তো দূরের কথা, উল্টো আক্ষেপ স্বজনহারাদের কণ্ঠে। এখন আমার ভাইয়ের স্মৃতিসৌধ আপনার বেনাপোল পৌর গেটটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। সরকার মহোদয়ের কাছে আমার একটাই দাবি, বেনাপোলে আমার ভাইয়ের নামে একটা পৌর গেটটা আমার শহীদ আব্দুল্লাহর নামে হোক। অন্যদিকে শহীদ আব্দুল্লাহ শুধু তার পরিবারের নয়, পুরো বেনাপোলবাসীর গর্ব, জানিয়ে এলাকাবাসী ও পরিবারের দাবি তার স্মৃতি সংরক্ষণের। আব্দুল্লাহর পরিবারের প্রতি আমাদের সবাই সুদৃষ্টি আছে, যেন এই সরকারও তাদের সুদৃষ্টি রেখে এই আব্দুল্লাহর মতন যারা ক্ষতিগ্রস্ত পরিবার, এই পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়। তবে উপজেলা প্রশাসন বলছে, শহীদ পরিবারকে সহযোগিতার জন্য নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। ফ্যামিলি অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্য আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদের সরকারের কাছে পাঠিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই তারা সরকারের যে অনুদান রয়েছে 30 লক্ষ টাকা, ঢাকায় একটি ফ্ল্যাট এবং প্রতি মাসে একটি ভাতা পাবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান সবার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। সকালে শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। দেশবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি, এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শহীদ আবু সাইদের বড় ভাই রমজান। সেই এখতিয়ার আদালতের। থ্যাংক ইউ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে তারা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও এই ফোনালাপের খবর প্রকাশ করা হয়েছে। এই ফোনালাপ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে বাসস জানায়, প্রায় 15 মিনিট ব্যাপী ফোনালাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয়
সম্প্রীতির প্রতিফলন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্স শীর্ষ উৎস। এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, চীন সফর সার্বিকভাবে সফল হয়েছে। চীন সরকার বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে কাজ করতে চায় বলেও মন্তব্য করেছেন ফখরুল। বাতিন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। চীন সফর সম্পর্কে জানাতে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এতে অংশ নেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। ফখরুল বলেন, 5 দিন ব্যাপী এই সফরে চীনা কমিউনিস্ট পার্টি এবং চীন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় হয়েছে, যেখানে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংসং, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী মিস্টার লিউ জিয়ানচাও, সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিসেস সান হাইয়ান। এই বৈঠকে পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপি মহাসচিব বলেন, বিগত 17 বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চাওয়া হয়েছে। বিগত 17 বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাব্যতার বিষয়েও তাদের সহায়তা চেয়েছি, যেটা তারা সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জহিরুদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বন্ধ হচ্ছে না আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারির দ্বিতীয় প্রকল্পের কার্যক্রম। মেয়াদ শেষ হলেও নতুন করে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ এবং এনজিওর মাধ্যমে প্রকল্প চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে। এই প্রকল্পের অধীনে ঢাকায় বসবাসরত কোটি মানুষ অল্প খরচে স্বাস্থ্যসেবা পেয়ে আসছে। শেখ সোহাগের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। নগরবাসীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রদান কাঠামো আরও উন্নত করে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার আইন 2009 এবং স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব মোতাবেক 1998 সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ঘাবড়ে গিয়েছেন অনেকেই। যারা এই আরবান প্রজেক্টে কাজ করে আসছে, সেই আমাদের এমনও অনেক কর্মী আছে 1998 সাল থেকেই কাজ করে আসছে। তাদের এই এতদিনের যে কর্মদক্ষতা বা তারা যে দক্ষতাটা অর্জন করলো, সেই দক্ষতা অনুযায়ী তারা এখন বেকার হয়ে যাচ্ছে। একজন দক্ষ কর্মী বেকারত্বের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। যখন এই সেবাটা বন্ধ হয়ে যাবে, তখন মানে ওই সব লোকরা কোথায় সেবা নিতে যাবে, এটাও যেমন তার জন্য একটা মানে প্রতিবন্ধকতা হয়ে যাবে, যেহেতু সে জানে যে আমি ওখানে গেলে এই সেবাটা পাবো। যখন সে এখানে এসে সেবাটা পাবে না, তখন সে আসলে মানে নিজে বিপদে পড়বে এবং এই যে স্বাস্থ্যসেবাটা, আমাদের স্বাস্থ্যসেবাটা একটা ঝুঁকির মুখে পড়ে যাবে তখন। তবে আশার দিক হচ্ছে মেয়াদের শেষ দিনই আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে প্রকল্পটি। সিটি কর্পোরেশনের অর্থায়নে এই প্রকল্প সাধারণ মানুষের সেবা অব্যাহত রাখবে বলে জানান সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। 1 তারিখ থেকে উত্তর সিটি কর্পোরেশন আমাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা এটা পরিচালনা করব।
সেই হিসাবে আমাদের 21টা ওয়ার্ডে আমরা 6টা পার্টনারশিপ এরিয়া আছে। সবগুলো পার্টনারশিপ এরিয়া বা এর আগে আমরা যে সার্ভিসগুলো দিতাম সেই সব সার্ভিসগুলো আমরা বহাল রাখছি। শহরে স্বাস্থ্য সেবাকে স্থায়ী ভিত্তি দেওয়ার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্প চলমান রাখা সিটি কর্পোরেশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। সার্ভিসগুলোকে চলমান রাখার জন্য যে খরচটা আমাদেরকে বেয়ার করতে হবে সেটা 25% দিচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট, 25% সিটি কর্পোরেশন এবং বাকি 50% কিন্তু আমাদেরকে আর্ন করে এই খরচটাকে চালাতে হবে। যে আমাদের সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন মহোদয়, আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, তারা আমাদের এই প্রজেক্টটাকে নিজেরাই কোপ করেছেন এবং তাদের নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থার আঙ্গিকে আমাদের সবাইকে এই সাথে আমাদের এনজিওগুলোর সাথে পার্টনারশিপের মাধ্যমে আবার এটা চলমান থাকবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নগর স্বাস্থ্য উন্নয়নের বিকল্প নেই বলে মনে করেন সচেতন মহল। সিটি কর্পোরেশন দিবে 25%। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটের মোট পরিমাণ ধরা হয়েছে 50 কোটি 2 লাখ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় 11 কোটি টাকা আর উন্নয়ন আয় ধরা হয়েছে 40 কোটি টাকা। সোমবার বিকেলে পৌর কার্যালয়ের আয়োজিত এক উন্মুক্ত বাজেট সভায় ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৌনম বড়ুয়া, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ সহ আরও অনেকে। কুমিল্লার কোতোয়ালি থানার বিষ্ণুপুর ভূঁইয়া বাড়িতে রফিক উদ্দিন ভূঁইয়া নামে এক ব্যক্তির নাম জালিয়াতি করে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড এবং মিথ্যা তথ্যের মাধ্যমে ভুয়া দলিল করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে 2011 সালের এপ্রিলের 4 তারিখ। ভুক্তভোগী রফিক উদ্দিন তিনি কুমিল্লা দায়রা জজ আদালতে দলিল বাতিল এবং প্রতারণার অভিযোগের একটি মামলা দায়ের করেন। দীর্ঘ 14 বছর পর এখনও ভুক্তভোগী পরিবার সমস্যার সমাধান পাননি। ভুক্তভোগী রফিক উদ্দিনের মেয়ে ফারজানা আক্তার এক সংবাদ সম্মেলনে বলেন, আমার বাবা কাগজপত্র জালিয়াতি করে মিথ্যা দলিলের মাধ্যমে আমাদের সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে দেয়। কুমিল্লায় র্যাব 11 ও কুমিল্লা জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে রোববার রাতে কুমিল্লা জেলার 14 গ্রাম থানা এলাকায় বিভিন্ন হোটেলে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। 2 জনকে কারাদণ্ড সাজা দেওয়া হয়। র্যাব 11 এর জেলা প্রশাসন কুমিল্লার মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব 11 এবং জেলা প্রশাসন কুমিল্লা এর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃত আসামিদের সাজা কার্যকরের নিমিত্তে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাটের কালাইয়ের শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল ইসলাম নিহত হয়েছে। সোমবার সকাল 9টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকার সরকারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, জেলার কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এ সময় রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে সাইফুলের মৃত্যু হয়। কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আর শ্যালক থানা হেফাজতে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন ভুয়া মেজর 17 পিস ইয়াবাসহ মাদক কারবারি এবং তাজা গুলিসহ 2 যুবককে আটক করেছে পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে পিস্তলের গুলিসহ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন এবং 2500 থেকে আসা সন্ত্রাসী আল আমিন সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উপজেলায় যৌথ বাহিনীর কাছে ভুয়া মেজর পরিচয় দিয়ে
মাহমুদুল্লাহ নবী নামের এক যুবককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অপর একটি অভিযানে 17 পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আব্দুর রহিম শামীমের বাড়ি ঘরে হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। শামীমের সাথে প্রতিবেশী কামরুল হুদা এবং শামসুল আলমের পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় কামরুল হুদা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন শামীম। সেই মামলায় পুলিশ কামরুলকে গ্রেপ্তার করতে গেলে দৌড়ে পালায় সে। এর 3 দিন পর চৌধুরী বাড়ির পুকুরে তার লাশ ভেসে ওঠে। এই মৃত্যুর জন্য শামীমকে দায়ী করে নিহত কামরুলের লোকজন শামীমের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করে এবং মামলা দিয়ে হয়রানি করেছে। পঞ্চগড়ে তথ্য অধিকারের মাধ্যমে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করার লক্ষ্যে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ আয়োজনে পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, বিভিন্ন সোসাইটি সহ রিবের সদস্যদের নিয়ে সভাটি হয়। নারী এবং যুব সমাজের অধিকার এবং তথ্য অধিকার নিয়ে চলমান কার্যক্রমের অভিজ্ঞতার উপর আলোচনা করেন রিবের উপপরিচালক অ্যাডভোকেট রুহি নাচ। সভায় HM লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 155 বোতল ফেন্সিডিল সহ 3 নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকা থেকে এই 3 নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 3 নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ 10,700 টাকা জব্দ করা হয়েছে। দেরিতে হলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল। কনসুলেট জেনারেল অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন কনসুল জেনারেল দেশের ঐতিহ্যকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক চেতনার এক মূল স্তম্ভ প্রাণের বৈশাখী উৎসব। এই উৎসবকে ঘিরে দেরিতে হলেও দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সুসজ্জিত করা হয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোজাম্মেল হক। বিগত দিনের সব গ্লানি, সব হতাশার ব্যর্থতাকে পেছনে ফেলে জীবনের নতুন জায়গানের বার্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সবার মধ্যে সমতা আনার, সাম্য, বৈষম্য এগুলো দূর করা এবং আমাদের কবি নজরুল ইসলাম এবং কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের আমাদের কবিতা, সেগুলো কিন্তু আমাদের জাতীয় মানে প্রত্যেকটা জীবনেরই কিন্তু মানে আমাদের স্পিরিট হিসেবে কাজ করে রাখছে। আমরা ওদের প্রেরণা নেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল ভাইস কনসাল ইশরাত জাহান। এ সময় তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের উভয়কে বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন। বৈচিত্র্যময় গান, কবিতায়, অনন্য লেখনীতে তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ, আমাদের হৃদয়কে করেছে ঋদ্ধ। বাংলা সাহিত্যের সকল শাখায় এই প্রবাদ পুরুষের অবাধ বিচরণ। দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, গ্রাম বাংলার লোকজ গান, আবৃত্তি ও নৃত্যর মধ্য দিয়েই শেষ হয় এই অনুষ্ঠান। গ্রামের নওজোয়ান মুসলমান, গ্রামের নওজোয়ান
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুগদা শাখা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ৯ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং সবুজবাগ, মুগদা এবং খিলগাঁও উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কবির আহমেদ। সোমবার এই পরিদর্শনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বিভিন্ন পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন সবুজবাগ এবং মুগদা জোনের থানাসমূহের আমির, সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ৯ আসনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীবৃন্দ। অন্যায়কারী যত বড় শক্তিশালী হোক তাকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। সোমবার বিকেলে বিডিআর বাজারে হতে লিফলেট বিতরণকালে কথা বলেন। তিনি আরও বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, মানুষ এখন রাজনৈতিক স্লোগানে নয়, কার্যকর সমাধানের পক্ষে। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। শুরু হলো রক্তিম জুলাই, চাকরি প্রত্যাশীদের আন্দোলন বাক বদলে রূপ নেয় গণ অভ্যুত্থানে। হাজারো প্রাণের বিনিময়ে বিলুপ্ত 15 বছরের স্বৈর শাসনের। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল, সাবেক প্রক্টর সহ 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, টেলিফোনের আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানালেন প্রধান উপদেষ্টা। এবং বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় চীন, সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।